প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি ব্যাকরণের একটি সাধারণ অথচ খুবই গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। টার্মটা হচ্ছে সাবজেক্ট। এটা সেন্টেন্সে সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট যদি আমরা না চিনতে পারি তাহলে সাবজেক্ট পরবর্তী যে ভার্বটা সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বের সাথে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেগুলো আমাদের বসাতে অসুবিধা হবে। সাধারণ অর্থে সাবজেক্ট বলতে আমরা বুঝি যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই সেন্টেন্সে সাবজেক্ট। কিন্তু আমরা আরও সুন্দরভাবে বা আরও গভীরভাবে যদি চিনতে যাই সেন্টেন্সের সাবজেক্ট কী, তাহলে আরও একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। প্রথমে আমরা সাবজেক্টের সংজ্ঞাটা জেনে নেই বা বুঝে নেই। দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ দ্য নাউন অর প্রোনাউন ডুইং দ্য অ্যাকশন অর বিইং ডেসক্রাইবড। অর্থাৎ একটা সেন্টেন্স হচ্ছে সাবজেক্টে একটা নাউন অথবা প্রোনাউন। যে নাউন বা প্রোনাউনটা কোনো একটা কাজ করে অথবা যে নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলা হয়, অর্থাৎ সেন্টেন্সে যে কাজ করে অথবা যে বর্ণিত হয় সে হচ্ছে সাবজেক্ট। তাহলে আসো আমরা উদাহরণের মাধ্যমে এটা চেনার চেষ্টা করি কিভাবে সাবজেক্ট কাজ করে এবং কিভাবে সাবজেক্ট বর্ণিত হয়। এটা বোঝার জন্য প্রথমে আমাদের ভালোভাবে ভার্ব চিনতে হবে। একটা সেন্টেন্সে ভার্ব কোনটা? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তাহলে তাসিন ইটস রাইস, তাসিন একটা মানুষের নাম, ইটস খায়, রাইস ভাত, মানে খাওয়ার একটা পদার্থ। তাহলে একটা দ্বারা নাম, আর একটা দ্বারা খাওয়া, আর একটা দ্বারা কিছু পদার্থ বোঝাচ্ছে। তাহলে এই তিনটের মধ্যে এই ইটস এই ওয়ার্ডটা দ্বারা ভার্ব বোঝায়। এখন আমাদের বুঝতে হবে যে নাউন আর প্রোনাউন ডুইং দ্য অ্যাকশন। তাহলে এই যে অ্যাকশন ইট খাওয়ার কাজটা কে করছে? তাসিন। তাহলে এই তাসিন হচ্ছে সাবজেক্ট। আবার তমা ইজ বিউটিফুল, এখানে তমা একজনের নাম, ইজ হয়, বিউটিফুল সুন্দর অথবা সুন্দরী যাই বলি না কেন। তাহলে এখানে তমা সম্পর্কে কিছু বর্ণনা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে ভার্ব, সংক্ষেপে ভি লিখছি, আর তমা এটা হচ্ছে সাবজেক্ট, সংক্ষেপে এস লিখলাম। তাহলে এই সেন্টেন্সে এই ভার্বের কাজটা কে করেছে? তাসিন, এটা হচ্ছে সাবজেক্ট। আর ইজ এই ভার্বটা দ্বারা কে বর্ণিত হয়েছে? তমা। তাহলে তাসিন এবং তমা এই দুটো নাউন এই সেন্টেন্সে সাবজেক্ট। এভাবে যে কোনো নাউন অথবা প্রোনাউন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপর অন্য উদাহরণ দেখি। এখন এই সাবজেক্ট আবার বিভিন্ন রকম আছে। একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট বিভিন্ন চেহারায় আসতে পারে। যেমন এখানে শুধু একটা ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট হয়েছে, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড নিয়ে সাবজেক্ট হয়েছে। অথবা একটা নাম যদি দীর্ঘ হতো, যে যদি এই নামটা এরকম হতো যে মাহিমা রহমান তাসিন। এখন একটা সেন্টেন্সে সাবজেক্ট, এই সেন্টেন্সটাই একটা সাবজেক্ট, এই সেন্টেন্সটাই একটা সাবজেক্ট। একটা সেন্টেন্সে সাবজেক্ট দুটোও থাকতে পারে। আবার সেই দুটো সাবজেক্ট ভিন্ন ভিন্ন দুটি ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে। আবার একই ব্যক্তি বা বস্তু হতে পারে। যেমন মাহির ইজ দ্য বেস্ট বয় হু ক্যান স্পিক ইংলিশ। এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব এবং মাহির হচ্ছে মেইন সাবজেক্ট। আবার আর স্পিক হচ্ছে অন্য ভার্ব এবং হু হচ্ছে অন্য সাবজেক্ট, যদি ওই হু এবং মাহির দ্বারা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন আসো সাবজেক্ট, একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকতে পারে, একটা সেন্টেন্সে আবার একাধিক সাবজেক্ট থাকতে পারে। আবার সাবজেক্টের একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকলে সেটার আবার বিভিন্ন রকম হতে পারে। যেমন সিম্পল সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট। আসো এখন আমরা এগুলো বোঝার চেষ্টা করি। যেমন এখানে তাসিন এবং মাহির সরাসরি সাবজেক্টটার নাম দেওয়া হয়েছে। এখানে না একটা নাউন বা প্রোনাউন দিয়ে, সরাসরি একটা নাউন বা প্রোনাউন দিয়ে একটা সাবজেক্ট হয়েছে। এই সাবজেক্ট দুটো হচ্ছে সিম্পল সাবজেক্ট। কিন্তু এই সেন্টেন্সে
তোমার দেখো লেখা হয়েছে মাহির অ্যান্ড তাসিন প্লে উইথ টয়েস। এখানে দুটো নাউন নিয়ে একটা সাবজেক্ট হয়েছে, তাই এটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। দুটো নাউন নিয়ে একটা সাবজেক্ট হলে সেটা হয় কম্পাউন্ড সাবজেক্ট। আবার কখনো কখনো একটা নাউন বা প্রোনাউন যখন একটা মডিফায়ার নিয়ে একটা সাবজেক্ট গঠন করে তখন সেটা হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। যেমন দ্যাট গার্ল গিগেলস, ওই মেয়েটি মুখ চেপে হাসছে। এখানে দ্যাট গার্ল হওয়ার কারণে এটা কমপ্লিট সাবজেক্ট। আবার শেষের সেন্টেন্সটি খেয়াল করো, দ্যাট জেন্টল বয় ফ্রম দ্য ভিলেজ অ্যান্ড কিউট গার্ল উইথ ব্লু ড্রেস আর গসিপিং। এখানে দ্যাট জেন্টল বয় ফ্রম দ্য ভিলেজ এই একটা নাউন এবং কিউট গার্ল উইথ ব্লু ড্রেস এই একটা নাউন। এই গ্রাম থেকে আসা ভদ্র ছেলেটি এবং নীল ড্রেস পরা সুন্দর মেয়েটি গল্প করছে। এখানে এই টোটালটা দ্য জেন্টল বয় ফ্রম দ্য ভিলেজ একটা নাউন, কিউট গার্ল উইথ ব্লু ড্রেস এই একটা নাউন। এই দুটো নাউন মিলে একটা কম্পাউন্ড সাবজেক্ট গঠিত হয়। আবার এক একটা যে সাবজেক্ট সেই সাবজেক্টও আবার কমপ্লিট সাবজেক্ট। কিভাবে দেখো, এখানে মূল সাবজেক্টটা হচ্ছে বয়, এর সাথে অন্য মডিফায়ার দ্যাট জেন্টেল ফ্রম দ্য ভিলেজ এগুলো যুক্ত হয়ে, এই মডিফায়ারগুলো যুক্ত হয়ে এটা কমপ্লিট সাবজেক্ট হয়েছে। আবার এখানে মূল সাবজেক্টটা হচ্ছে গার্ল, সেই গার্লের সাথে অন্য মডিফায়ার কিউট উইথ ব্লু ড্রেস এগুলো যুক্ত হয়ে একটা কমপ্লিট সাবজেক্ট গঠিত হয়েছে। তাহলে দুটো কমপ্লিট সাবজেক্ট সিঙ্গেল নাউন হিসেবে যুক্ত হয়ে আবার একটা কম্পাউন্ড সাবজেক্ট গঠিত হয়েছে। তাই বিভিন্ন ধরনের সাবজেক্টের বর্ণনা আমরা দেখলাম। এগুলো দেখে আমাদের খেয়াল রাখতে হবে বা বের করতে হবে মূল সাবজেক্ট কোনটি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কিছু আরও উদাহরণ দেখব যেগুলো থেকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পেতে এবং সাবজেক্টের আসলে ধরনটা কী এবং সাবজেক্ট নিয়ে আমাদের যে প্রায়শই ভুলটা হয় সেই ভুলগুলো সংশোধিত হবে। এ থেকে আমরা আশা করি এই সাবজেক্টগুলো ভালোভাবে চিনতে পারলে। আসো আমরা এখন এই সাবজেক্টগুলো চেক করে যেগুলো কী রকম সাবজেক্ট। দ্য কাউ ড্যাশ গ্রেজিং, এখানে দ্য কাউ এটার পরবর্তী যে ভার্বটা হবে সেটা কীরকম হবে। এই দ্য কাউ এটা কোন ধরনের সাবজেক্ট, এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা কোন পার্সন, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে পরবর্তী ভার্বটা আমরা বুঝতে পারবো না। কারণ এখানে এম ইজ আর কোনটা বসবে, পরবর্তী ভার্বের সাথে যে এস বা ইয়েস হয় বা হয় না সেটার কোনটা এখানে কিভাবে বসবে, সেটা যদি সাবজেক্ট ঠিকভাবে না চিনতে পারি তাহলে এটা আমাদের বসানো সম্ভব হবে না। সেজন্য সাবজেক্ট আমরা ভালোভাবে চিনব। দ্য কাউ গরুটি, এখানে সিঙ্গুলার ইজ গ্রেজিং, সিঙ্গুলার নাউন। দ্য ক্যাটেল গ্রেজিং, এখন এখানে দ্য কাউ বোঝা যাচ্ছে যে সিঙ্গেল, তাহলে দ্য ক্যাটল এটা কি সিঙ্গুলার না প্লুরাল? চেহারা দেখে মনে হয় যে এটাও সিঙ্গুলার, কিন্তু আসলে দ্য ক্যাটল গরুগুলো বা গবাদি পশুগুলো একত্রে বুঝিয়েছে, এটা একটা কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের কারণে এটা প্লুরাল, তাই এখানে আর হবে। পরের সেন্টেন্সে এ কন্টেইনার অফ নাটস অ্যান্ড বোল্টস, এ কন্টেইনার সিঙ্গুলার, নাটস অ্যান্ড বোল্টস প্লুরাল, ড্যাশ ফাউন্ড ইন দ্য সেলার, সেলার মানে ভূগর্ভে মাটির নিচে। তাহলে এখানে এই যে ভার্বটা ওয়াজ না ওয়ার হবে, কি হবে? এখানে যে আমরা এই শূন্যস্থানের পূর্বের ভার্বের পূর্বের যে নাউন দেখি নাটস অ্যান্ড বোল্টস এটা প্লুরাল, তাহলে কি হবে? কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে এ কন্টেইনার অফ নাটস অ্যান্ড বোল্টস, নাট বোল্ট ভরা একটা কন্টেইনার, তাহলে মূল সাবজেক্ট হচ্ছে এ কন্টেইনার সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হবে। এ কন্টেইনার অফ নাটস অ্যান্ড বোল্টস, অর্থাৎ নাট বোল্ট ভরা একটা কন্টেইনার মাটির নিচে পাওয়া গেছিল, আসলে পাওয়া গিয়েছিল কন্টেইনার, নাট বোল্ট না। ইংরেজি ভাষা এটা এভাবে হিসেব করতে হবে। দেখো পরবর্তী সেন্টেন্স, ত্রিনা অ্যান্ড হার সিস্টার ড্যাশ রিডিং, তাহলে এখানে ইজ হবে না আর হবে?
ত্রিনা অ্যান্ড হার সিস্টার, ত্রিনা এবং তার বোন। তাহলে এটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে দুটো নাউন বা একটা নাউন বা প্রোনাউন, এটা প্লুরাল হবে। তাহলে এখানে আর হবে। এখানেও একটা কনজাংশন অ্যালং উইথ দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্ড একটা কনজাংশন, অ্যালং উইথ একটা কনজাংশন। ত্রিনা অ্যান্ড হার সিস্টার্স, ত্রিনা অ্যালং উইথ হার সিস্টার্স, তার বোনদেরকে নিয়ে ড্যাশ রিডিং। এখানেও দেখা যাচ্ছে ত্রিনা পড়ছে এবং তার বোনেরা পড়ছে, কিন্তু ইংরেজি ব্যাকরণ অনুসারে অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, এরকম কিছু কিছু কনজাংশন আছে যেগুলো দ্বারা যুক্ত করলে নাউনগুলো প্লুরাল হয় না, সিঙ্গুলার থাকে। তাই ত্রিনা অ্যালং উইথ হার সিস্টার্স এখানে ইজ হবে। এরপর রিমা অর হার ফ্রেন্ড প্রেজেন্ট, অর রিমা অর হার ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস, তাহলে কি হবে এখানে? সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল হবে? আমাদের খেয়াল রাখতে হবে যে কতগুলো কনজাংশন আছে, যেমন অর, নর, আইদার অর, নাইদার নর। এই কনজাংশনগুলো দ্বারা যখন একাধিক সেন্টেন্স যুক্ত বা বিযুক্ত হয়, তখন এই কনজাংশনের পরবর্তী যে নাউনটা থাকে সেই নাউনটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন যদি আমরা দেখি যে রিমা অর হার ফ্রেন্ড এটা থাকে, অরের পর যদি হার ফ্রেন্ড সিঙ্গুলার থাকে, তাহলে এখানে ইজ হবে। আর যদি রিমা অর হার ফ্রেন্ডস, এখানে এই অরের পর নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে এখানে আর হবে। পরবর্তী উদাহরণ, আবার কোনো নাউনের শুরুতে যদি শুধু আইদার অর শুধু নাইদার থাকে, তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। যেমন যদি এরকম হয় সেন্টেন্সটা, আইদার অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট অথবা নাইদার অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট। এখানে এই বয়েজ প্লুরাল, এটা দেখে আমরা এখানে প্লুরাল ভার্ব বসাবো আইদার অথবা নাইদার দেখে। পরবর্তী যে দুটো উদাহরণ আছে, দ্য জুরি, দুটোতেই একই রকম সাবজেক্ট, একই চেহারার নাউন, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, নিয়মটা আগে বলে নেই, যে কালেকটিভ নাউন যদি একই সত্তাকে বোঝায়, তাহলে সেই নাউনের পরবর্তী বা সাবজেক্টের পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার। আর কালেকটিভ নাউন যদি ভিন্ন ভিন্ন সত্তাকে বোঝায়, তাহলে তার পরবর্তী ভার্বটা হবে প্লুরাল। এখানে সেন্টেন্সটায় দ্য জুরি ড্যাশ লেট রিটার্নিং টু দ্য কোর্টরুম, জুরিরা আদালত কক্ষে ফিরতে দেরি করেছিলেন। তাহলে এখানে জুরিরা বলতে একটা দল বুঝিয়েছে, অর্থাৎ উকিলদের একটা সমবেত দল বা একটা টিম বুঝিয়েছে, যেটা আদালতে কোনো একটা মামলায় কাজ করছিল, সেজন্য এখানে ইজ হবে। দ্য জুরি ইজ লেট রিটার্নিং টু দ্য কোর্টরুম। কিন্তু এই সেন্টেন্সটায় দ্য জুরি ড্যাশ অল ওয়ারিং ডিফারেন্ট কালার্ড শার্টস, জুরিরা অল ওয়ারিং প্রত্যেকে পরেছিল ভিন্ন ভিন্ন রঙের জামা। এখানে বোঝা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন রঙের জামা পরেছে, অতএব তারা ভিন্ন ভিন্ন ব্যক্তি। এখানে জুরি প্লুরাল হবে, তাই এখানে আর হবে। দ্য জুরি আর অল ওয়ারিং ডিফারেন্ট কালার্ড শার্টস। আর এখানে জুরি একটা দল, যেটা একটা টিম, যেটা এই কোর্ট রুমে ফিরতে দেরি করেছে। পরবর্তী উদাহরণটা দেখি, যে সেন্টেন্সের শুরুতে যদি মোর দ্যান থাকে, সাবজেক্টের শুরুতে যদি মোর দ্যান থাকে, তাহলে তার পরবর্তী নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন মোর দ্যান ওয়ান স্টুডেন্টস, স্টুডেন্টদের থেকে একজনের বেশি খেলা করছিল। তাহলে এখানে দুভাবেই স্টুডেন্টদের প্লুরাল, আবার মোর দ্যান ওয়ান একের চেয়ে বেশি, তাহলে দুটো ক্ষেত্রেই প্লুরাল মনে হলেও ইংরেজি ব্যাকরণ অনুসারে মোর দ্যান থাকলে সেন্টেন্সের শুরুতে সেটা সিঙ্গুলার ভার্ব হিসেবে বিবেচিত হবে, সেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে এবং তার পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার হবে। পরবর্তী উদাহরণ, অল অফ দ্য ব্রেড ড্যাশ বিন ইটেন, অল অফ দ্য স্টুডেন্টস ড্যাশ কাম।
এখানে কি হবে? তাহলে অল অফ এর পর যে একটা নাউন থাকবে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর অল অফ এর পর যে নাউন থাকে সেটা যদি হয় প্লুরাল তাহলে এটা হবে প্লুরাল ভার্ব। অর্থাৎ এই নাউনটা এখানে সিঙ্গুলার বিবেচিত হবে, এই নাউনটা এখানে প্লুরাল বিবেচিত হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস, প্লুরাল স্টুডেন্টস, তাহলে এর পরবর্তী ভার্বটা কী হবে? আমাদের খেয়াল রাখতে হবে যে নাউনের শুরুতে বা সাবজেক্টের শুরুতে যদি ইজ থাকে তাহলে তার পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার হবে। নাউনের শুরুতে যদি ইজ থাকে তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে বিবেচিত হবে এবং তার পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার হবে। তারপর আরও দুটো উদাহরণ, দ্য প্রিন্সিপাল নট দ্য প্রফেসর্স ড্যাশ রেসপন্সিবল। তাহলে এখানে সাবজেক্টকে দ্য প্রিন্সিপাল নট দ্য প্রফেসর্স, প্রিন্সিপাল না প্রফেসর, কে রেসপন্সিবল? আমাদের এরকম একটা সাবজেক্টের দুটো অংশের মধ্যে যেটা পজিটিভ হবে সেটাই ওই সেন্টেন্সের সাবজেক্ট বিবেচিত হবে। তাহলে এই সেন্টেন্সের রেসপন্সিবলকে দ্য প্রিন্সিপাল, এ পজিটিভ, তাহলে এটা কি প্রিন্সিপাল না প্রিন্সিপালস? তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে ইজ। আবার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার্স ড্যাশ ফ্যাক্টর হিয়ার, ছাত্রছাত্রীরা শিক্ষকবৃন্দ নয়, কে এখানে বিষয়? বিষয় হচ্ছে ছাত্রছাত্রীরা, তাহলে এই ছাত্রছাত্রীরা এখানে স্টুডেন্টস প্লুরাল আছে, তাহলে এই পরবর্তী ভার্বটাও প্লুরাল হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ভার্বের সংজ্ঞা এবং উদাহরণ দেখার পরও আরও এই 15টা উদাহরণ আমরা এখানে ব্যাখ্যা করলাম। এটা অ্যাডভান্সড লেভেলের স্টুডেন্টদের জন্য, কারণ আমরা যদি সেন্টেন্সের সাবজেক্ট চিনতে ঠিকভাবে না পারি তাহলে এই ভার্ব ঠিকমতো বসাতে পারবো না। এই যে সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের সাথে যে সামঞ্জস্য, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের একটা সামঞ্জস্য, হারমোনি থাকতে হবে। ইংরেজি ব্যাকরণে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ঠিকভাবে সেন্টেন্সের সাবজেক্টের নাউন বা প্রোনাউন কোন নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল, অথবা একটা কম্পাউন্ড সাবজেক্টের মধ্যে থেকে যদি আমরা মূল সাবজেক্টের অংশটা খুঁজে বের করতে না পারি তাহলে আমরা পরবর্তী ভার্ব বসাতে পারবো না এবং টেন্সের গঠন বা কনজুগেশন সুন্দর হবে না, ঠিক হবে না, অর্থাৎ পুরো সেন্টেন্সই ভুল হবে। তাই সবাইকে মনোযোগ দিয়ে সেন্টেন্সের সাবজেক্ট চিনতে হবে। ধন্যবাদ সবাইকে।